এটা একটা লজ্জার ব্যাপার। ডিসঅ্যাপয়েন্টিং এর থেকে বিষয় হচ্ছে লজ্জার ব্যাপার। আসলে কিছু দুষ্ট চক্র থাকে, যারা দুষ্ট মানুষ থাকে। আমরা বিদেশি প্লেয়ারদের মানুষকে কত টাকা দিচ্ছি? আপনি বলেন কত মানুষকে কত টাকা দিচ্ছি? বুলবুল ভাই সে নিজের থেকে তার পরিবার ছেড়ে এখানে এসে কাজ করছে। তার পিছনে কথা বলছে। জায়গায় আরেক ভাই আসবে, ওখানেও কথা বলবে। এখান থেকে সে কাজটা ছেড়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে আসছে। ফার্স্টে সোনারগাঁ হোটেলে ছিল। সে কথার কারণেই সে হয়তোবা আজকে বাধ্য হয়েছে যে চলে যেতে। তাকে রিকোয়েস্ট করতে পারি, ভাই আপনি লং টাইমের জন্য আমাদের সাথে থাকেন। ফারুক ভাইকেও প্রপার সম্মান দিত। রিসেন্টলি আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তাকে ১২,০০০ টাকার বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। যিনি আসলে বাংলাদেশের এক্স ক্রিকেটার, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বর্তমান রানিং প্রেসিডেন্ট, তার যখন আসলে এই পরিস্থিতিটা, আপনি নিজে সেই হতাশার কথাটা লিখেছেন, এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং? ভাই দেখেন না, এটা একটা লজ্জার ব্যাপার। ডিসঅ্যাপয়েন্টিং এর থেকে বিষয় হচ্ছে লজ্জার ব্যাপার। উনি অ্যাজ এ টেস্ট মানে প্লেয়ার আপনি প্রথমত মূল্যায়ন করবেন, ফার্স্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশের। সেকেন্ডলি হচ্ছে উনি আইসিসির একজন উচ্চপদ কর্তা ছিলেন, যেখান থেকে তিনি কাজটা ছেড়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে আসছেন। কী কারণে? যে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য। সো আমরা তাকে আমি তো বলেছি যে ব্যক্তি আমিনুলকে আমরা যদি মূল্যায়ন নাও করি, যে তার মেধার মূল্যায়নটা তো আমরা তাকে করতে পারি, যে তাকে সেই সম্মানটা তো দিতে পারি। আমি শুনেছি সে ফার্স্টে সোনারগাঁ হোটেলে ছিল, ওখান থেকে মানুষের কথার কারণেই সে হয়তোবা আজকে বাধ্য হয়েছে যে চলে যেতে। কেন ভাই আমরা কেন কথা বলবো? আমরা বিদেশি প্লেয়ারদের মানুষকে কত টাকা দিচ্ছি? আপনি বলেন কত মানুষকে কত টাকা দিচ্ছি? তখন তো কোনো কথা হচ্ছে না। তাহলে আজকে বুলবুল ভাই সে নিজের থেকে তার পরিবার ছেড়ে এখানে এসে কাজ করছে। আমরা এই মানুষটাকে তার পিছনে কথা বলছি। আসলে এই ধরনের মানুষ আজকে বুলবুল ভাইয়ের জায়গায় আরেক ভাই আসবে, ওখানেও কথা বলবে। এই মানুষগুলো কখনো ক্রিকেট বোর্ডে ভালো চায় না, ক্রিকেটে ভালো চায় না। চেলে বুলবুল ভাইকে আমার মনে হয় প্রপার সম্মান দিত, ফারুক ভাইকেও প্রপার সম্মান দিত, তাহলে দেখতেন যে আমাদের অনেক কিছু চেঞ্জ হইতো। আসলে কিছু দুষ্ট চক্র থাকে, যারা দুষ্ট মানুষ থাকে, যারা সবসময় চায় যে এইভাবে সব কিছু চলতে থাকে। তিনি অনেকটা আক্ষেপের সুরেই বলেছেন আসলে তিনি নির্বাচন করতে চান না। সামনে নির্বাচন আসছে, তিনি একটা ভালো নির্বাচন দিয়ে তারপর বিদায় নিতে চান। তার মতো লিজেন্ডকে আসলে বাংলাদেশ ক্রিকেটে যদি আমরা কাজে না লাগাতে পারি, এটা আমাদের জন্য ব্যর্থতা কিনা? এটা তো অবশ্যই ব্যর্থতা, বিকজ আমরা প্রথমত বড় ব্যর্থতা, আমি বুলুর ভাইকে অনেক আগে থেকে বিসিবিতে আমরা ইনক্লুড করতে পারি নাই। এটা আমাদের জন্য বিগেস্ট মিস্টেক। তার মেধাটাকে আমরা এখানে কাজে লাগাতে পারি নাই। এখন যখন এসেছে, তখন কি আমরা প্রপারভাবে তাকে কাজে লাগাতে পারবো কি না, এটাও একটা বড় প্রশ্ন থেকে যায়। কারণ বিগত 15-20 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে কতটুকু এগিয়েছে এবং কতটুকু আগাতে পারতো, এটা আমরা সবাই জানি। তো ওই দিক থেকে আমি মনে করি যে বুলবুল ভাই যদি তার মেধা এবং তার ইনিশিয়েটিভগুলো ঠিকমতো এখানে ইমপ্লিমেন্ট করতে পারে, আমার কাছে মনে হয় ম্যাসিভ আকারে বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব। ডিসেন্ট্রালাইজ যেটা সিস্টেম, আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেট যদি আপনি ডেভেলপ করতে চান, আপনাকে ডিসেন্ট্রালাইজ করতেই হবে, নাহলে আপনি ক্রিকেট কখনো ডেভেলপ হবে না। শুধু এক বাংলাদেশ ঢাকা কেন্দ্রিক, মিরপুর কেন্দ্রিক ক্রিকেট হবে, যেটার কারণে আমরা আগাতে পারছি না। আপনি ইন্ডিয়া দেখেন, আফগানিস্তান দেখেন, প্রত্যেকটা দেশ কিন্তু আস্তে আস্তে এই আফগানিস্তানের মতো টিম কিন্তু অনেক উপরে চলে যাচ্ছে, বিকজ তার একটা প্ল্যান আছে তাদের নেক্সট 5 বছর পরে কোথায় যাবে, 10 বছর পর কোথায় যাবে। তারা ওয়ার্ল্ড কাপ নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে। আমরা কিন্তু এখন ওয়ার্ল্ড কাপ স্বপ্ন দেখি না, আমরা সিরিজের স্বপ্ন দেখি। তার মানে আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তাভাবনা কোথায় আছে আমরা নিজেরাই জানি না। তা আমি বলবো যে এই দিক থেকে আমরা যদি বুলবুল ভাইকে কাজে লাগাতে পারি, ওর মেধাটাকে, আমরা তাকে রিকোয়েস্ট করতে পারি, ভাই আপনি লং টাইমের জন্য আমাদের সাথে থাকেন, আই হোপ তাহলে উনি হয়তো বা রাজি হবে। আদারওয়াইজ উনি ওই ব্যক্তি না, যাতে উনি ওই চেয়ারটার জন্য এখানে এসে বসে থাকবে।